আদিবা, এই আদিবা, কোথায় তুই? কখন থেকে ডাকছি, কথা কানে যায় না। আদিবা কাপড় বের করে দিয়ে 1 মিনিটও হয়নি নিচে এসেছে। এর মধ্যে আদির গলা ভেসে আসলো। আদির ডাকের ভঙ্গিতে বাসার সবাই মোটামুটি অবাক হয়েছে। আদিবা একটু বেশি হয়েছে। সে একবার কাকিমনির দিকে তাকিয়ে আর কিছু না ভেবে হাতে থাকা বাটি নিয়েই ছুটল আদির ঘরে। হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া ডাকছিলেন? ডাকছিলাম যে সেটা তো এতক্ষণে পুরো শহর জেনে গিয়েছে। প্রশ্ন করার কি আছে? নিজেকে কি ভাবিস তুই? একটু বদলাননি, একদম আগের মতো আছেন। তাতে কি? তুই তো বদলেছিস। মানে? মানে কি সুন্দর আমার মুখের ওপর কথা বলে যাচ্ছিস, একটু বুক কাঁপছে না? যাই হোক, আমাকে আপনি করে বলা শুরু করলি কবে থেকে? আদিবা উত্তর দিল না। বরপক্ষ কখন আসবে? বাসায় আসবে না, রাতে রিসোর্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাই নাকি? যাই হোক, ওয়াশরুমে কাপড়গুলো ধুয়ে দে। এক্ষুনি দিতে হবে? না মানে আসলে বাসায় অনেক লোকজন, রান্নাটা শেষ করে এসে দেই। তোর সাহস হয় কি করে আমার মুখে মুখে কথা বলার? এখন থেকে আমার যাবতীয় কাজ তুই করবি। আদিবা কথা না বাড়িয়ে হাতের বাটিটা টেবিলে রেখে ওয়াশরুমের দিকে গেল। ওয়াশরুমে যেতে না যেতেই কাঁচ ভাঙার শব্দে কেঁপে উঠল আদিবা। কয়েক সেকেন্ডের মধ্যে আদির গলা শোনা গেল, মা, মা, কোথায় তুমি? আদিত্য ডাকতেই বাসার সবাই এসে জড়ো হয়েছে তার ঘরে। কি হয়েছে বাবা? কি হয়নি সেটা বলো। সামান্য কাপড় ধুতে বলেছি বলে আদিবা নোংরা বাটিটা আমার উপর ছুঁড়ে মেলেছে। কি? আদিবার এত সাহস? আদিবা আদির এমন মিথ্যের জন্য প্রস্তুত ছিল না। সেজন্য নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মা, বাসায় আজ থেকে কোনো কাজের লোক থাকবে না। সব কাজ আদিবা নিজের হাতে করবে, এটা আমার সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তের উপরে যারা কথা বলবে, হয় তারা এই বাসায় থাকবে অথবা আমি থাকবো, এবার তোমাদের ইচ্ছে। আদিবা এতক্ষণ ওয়াশরুম থেকে সব শুনছিল, এবার বেরিয়ে আসলো। এসে নিজে অবাক হলো আদির সারা গায়ে মশলা ছড়িয়ে ছিটিয়ে, অথচ সে বাটিটা টেবিলে রেখে গিয়েছিল। আদিবা বাইরে আসতেই আদির মা এগিয়ে গিয়ে বিরক্ত মুখে বলল, ছেলেটা বাসায় পা দিতে না দিতেই মাথাটা চিবিয়ে খাচ্ছিস? আদিবা মুখ কালো করে জবাব দিল, এসব তুমি কি বলছো কাকিমণি? যা বলেছি সেটা না বোঝার মতো মেয়ে তুই না। একটা কথা কান খুলে শুনে নে, তোর জন্য আদির যদি কোনো অসুবিধা হয় আমি কিন্তু মেনে নেব না, কিছুতেই না। আমি? আদিবার বাচ্চা, একটাও কথা বলবি তো তোর কপালে দুঃখ আছে, বলে চেঁচিয়ে উঠল আদি। আদিবা চোখ উল্টে আদির দিকে তাকালো। আদিত্যর মা ভীষণ বিরক্তি নিয়ে বলল, এমন ভাব নিচ্ছিস যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। আদিবা বুঝতে পারলো এখানে কথা বলে কোনো লাভ নেই, তাই উত্তর না দিয়ে আবার ওয়াশরুমের দিকে পা বাড়ালো। আদির মা রাগ নিয়ে গিয়ে আদিবার সামনে দাঁড়ালো। শাহানা, লক্ষণ ভালো দেখছি না, তোমার মেয়েকে সামলাও। আর কোনো রকম ঝামেলা কিন্তু আমরা সহ্য করব না। শাহানা বেগমের অসহায় জবাব, ভাবি, আদিবা হয়তো বুঝতে পারেনি, না বুঝে করে ফেলেছে। হ্যাঁ, তোমার মেয়ে তো কোনো দোষই করে না, সব দোষ আমার ছেলের। আমি তা বলিনি ভাবি। আমি আদিবাকে বুঝিয়ে বলবো, এবারের মতো ক্ষমা করে দাও। আদি বাবা, তুমি শার্টটা খুলে দাও, আমি ধুয়ে দিচ্ছি। সিসি চাচি আম্মা, কী সব বলছো? তোমার ধুতে হবে কেন? আর তুমি ক্ষমাই বা চাচ্ছ কেন? এখানে তোমাদের কারোর কোনো দোষ নেই। দোষ যে করেছে তাকেই বুঝতে দাও। তোমার কাছে আমার একটাই চাওয়া, আদিবার ব্যাপারে আলগা দরদ দেখিও না, তাহলেই হবে। আমার সাথে ওর ঝামেলা আছে, জানো তো আমাদের ঝামেলা, আমাদেরকে মিটাতে দাও প্লিজ, তোমরা এখন যাও। আদিবা ওয়াশরুমে বসে ছিল, হুট করে সেখানে আদির আগমন ঘটল। আদিবা একরাশ বিরক্তি নিয়ে আদির দিকে তাকালো। কি হলো, সঙ্গের মতো তাকিয়ে আসিস কেন? আমার নামে মিথ্যে বললেন কেন? ইচ্ছে হয়েছে তাই? যখন যে ইচ্ছে হবে তাই করবেন? এখনও কি আগের মতো ছোট আছেন? তাহলে বলছিস বড়দের মতো আচরণ করা উচিত। আদিবা উত্তর দেওয়ার সুযোগ পেল না। তার আগে আদি ওয়াশরুমের দরজা লক করে দিয়ে আদিবাকে আঁকড়ে ধরল। আদিবা অবাক হলো, কি করছেন এসব?
বড়দের মতো আচরণ বলেই আদিবার ঘাড়ে মুখ ডুবালো। আদিবা এই অপমানটা নিতে পারল না, কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে ঠাস করে আদির গালে থাপ্পড় বসিয়ে দিল। তাতে আদি কোনো রকম রিয়াক্ট না করলো, না চুপচাপ গাল মুছে শাওয়ারের নিচে গিয়ে দাঁড়ালো। তারপর শার্ট খুলতে খুলতে আদিবার দিকে তাকালো। আদিবা ফুপাচ্ছিল, আদির হাবভাব তার মোটেও ভালো লাগলো না। তাই দরজা খোলার চেষ্টা করল, কিন্তু তা সম্ভব হলো না। আদি তার আগে আবারও আদিবার দখলদারি নিয়ে নিল, নিজের কাছে টেনে নিল আদিবাকে। শাওয়ারের জল ধারায় দুজনের ভিজে একাকার অবস্থা। আদিবার স্পর্শকাতর জায়গাগুলোতে হাত দিতে পিছপা হয়নি। আদিবা এবার কেঁদেই ফেলল। আদি শান্তভাবে আদিবাকে ছেড়ে দিয়ে বলল, কোনো সমস্যা? লজ্জা করছে না নিজের বোনের সাথে এমন করতে? না তো, তুই আমার প্রথম স্বপ্নদোষের কারণ ছিলি। তখন থেকে আমি তোকে অন্য চোখে দেখি, আর সত্যি বলতে আমার লজ্জা করে না। আমি সবাইকে গিয়ে যদি এসব বলি কি হবে জানেন? জানি, কিন্তু তুই জানিস না। তুই আমার বিরুদ্ধে কিছু বললে আমি তোর সাথে রাগ দেখাবো আর বাসা ছেড়ে চলে যাওয়ার অভিনয় করব। আর সেটা আমার বাবা মা মানবে না, কারণ বাবার বয়স হয়েছে। এখন সংসারের হাল ধরার জন্য আমাকে দরকার, যে কোনো মূল্যে ওরা আমাকে আটকাবে, আর সবটা দোষ হবে তোর। ব্ল্যাকমেল করছেন? অনেকটাই তাই। আদিবা চোখ মুছতে মুছতে বলল, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, এক্ষুনি গ্রামে চলে যাব। চেষ্টা করে দেখতে পারিস, কিন্তু সংসার চলবে কি করে? তুই আমার কথা মতো না চললে সাদিয়ার পড়াশোনা থেকে শুরু করে চাচি আমার চিকিৎসা সবই বন্ধ হয়ে যাবে। সি, এতটা নিচে নেমে গেছেন? আমি সবসময় নিচেই ছিলাম। আমার সাথে এমন কেন করছেন? কারণ তুই আমার জীবন থেকে 6টা বছর কেড়ে নিয়েছিস। তুই সেদিন কি করেছিলি সেটা আর কেউ না জানলেও তুই জানিস, আর আমিও জানি। তাই এখন অস্বীকার করার অভিনয় করিস না। সামান্য একটা কারণে আপনি এভাবে। তোকে আমি ভালোবাসতাম, কিন্তু আমার বেপরোয়া ভালোবাসার মূল্য তুই দিতে পারিসনি। তাই এখন এগুলো সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই তোর। আপনার মাথায় যে সমস্যা আছে সেটা কি আপনি জানেন? জানি, কিন্তু সেই সমস্যাটা শুধু একজনকে ঘিরেই। হাত ছাড়ুন, যেতে দিন। আদি বাধ্য ছেলের মতো হাত ছেড়ে দিল। আদিবা 1 মিনিট দেরি না করে বাইরে আসলো। কয়েক মিনিট পর আদি চেঞ্জ করে রুমে ঢুকলো, এসে মুচকি হাসলো, কারণ আদিবা এখনো ভেজা কাপড়ে তার ঘরে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার ম্যাডাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা গুনছেন নাকি? আদিবার আগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি এই অবস্থায় বাইরে যাব কি করে? সবাই কি ভাববে? এভাবে ভিজে আপনার ঘর থেকে যাচ্ছি কেন? জবাবে কি বলবো? আমি যে উত্তরটা বলবো তোর পছন্দ হবে না, তাই না বলি। যাই হোক, কোন রুমে থাকিস বল, আমি জামা এনে দিচ্ছি। আপনার আনতে হবে না। সাদিয়া কিংবা অরিনাপুকে একটু ডেকে দিন। আদি কোনো উত্তর না দিয়ে বিছানায় বসে এসি চালিয়ে দিল। কি হলো এটা? দেখি কতক্ষণ ভেজা কাপড়ে থাকতে পারিস। মানে কি? মানেটা তো সহজ। আমি হেল্প করতে চাইলাম, তোর হেল্পের দরকার নেই। এখন হয় দাঁড়িয়ে থাক, অথবা এভাবেই বাইরে যা। ঠিক আছে, এভাবেই যাব, তবু আপনার কাছে সাহায্য চাইব না। এইটুকুনি মেয়ে, অথচ রাগ আছে 16 আনা। দাঁড়া এনে দিচ্ছি। সবাইকে শরীর দেখে বেড়াতে হবে না বলে আদি হনহন করে বেরিয়ে গেল। বাইরে এসে সাদিয়ার সাথে দেখা হলো। এই সাদিয়া, শোন। ভাইয়া, তুমি এখানে কিছু লাগবে? আদিবা কোন ঘরে থাকে রে? কেন ভাইয়া, ও তো ঘরে নেই, ডেকে দিব? না, লাগবে না। ও কি তোর সাথে ঘুমায়? না, একা ঘুমায়, বারান্দার পাশের ঘরে। আচ্ছা ঠিক আছে। আদিবার ঘরে ঢুকে একবার চোখ বুলিয়ে নিল, তারপর ড্রয়ার থেকে কাপড় নিয়ে নিজের ঘরে গেল। আদিত্য যেতে না যেতে আদিবা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। বের হয়ে এদিক ওদিক কোনো দিকে না তাকে সোজা এক দৌড়ে আদির মুখে শয়তানি হাসি ফুটে উঠল। পালিয়ে যাবি কোথায়? আজকের রাতটা শুধু তোর জন্য স্মরণীয় হয়ে থাকবে। শুধু আরেকটু অপেক্ষা কর। বেশ কিছুক্ষণ পর নিচ থেকে শোরগোলের আওয়াজ ভেসে আসলো। আদি তাতে বেশ বিরক্তই হলো। ঘুম ঘুম চোখে নিচে নেমে আসলো। আসতে অবাক হলো, কারণ তার ছোট চাচা, ছোট চাচি আর চাচাতো বোন জুই বিদেশ থেকে এসেছে। জুই আদিকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরল। আদি কিছুটা হতভম্ব হলো, কিন্তু
আদিবা রাগী চোখে তাকিয়ে আসতে দেখে সেও জুইকে জড়িয়ে নিল। ভাইয়া, কত বছর পর তুমি আসলে, এতদিন কোথায় ছিলে? অস্ট্রেলিয়া। হোমা তাই, কিভাবে গেলে? লম্বা কাহিনী, অন্য সময় বলবো, এখন বল তুই কেমন আছিস? ভালো আছি, এখন একটু বেশি ভালো আছি। চাচা চাচি তোমরা কেমন আছো? ভালো আছি বাবা, তুই ফিরে এসেছিস জেনে আরো ভালো লাগছে। জুই গিয়ে ফ্রেশ হয়ে আয়, তোদের জন্য গিফট আছে, নিয়ে নিস, এখন ফ্রেশ হয়ে নে বলে আদি হাঁটতে হাঁটতে বলল, আদিবা আমার সাথে ঘরে আয় তো। আদিবা কথাটা শুনেও না শোনার ভান করলো। আদি ঘরে গিয়ে চেঁচিয়ে উঠল। এবার আদিবা বাধ্য হয়ে উপরে গেল। কি হয়েছে, এভাবে ডাকছেন কেন? কৈফিয়ত দিতে হবে? আপনি যে কৈফিয়ত দিবেন না সেটা আমি ভালো করে জানি, কিন্তু বাসা ভর্তি লোকজন সবাই কি ভাববে? কি ভাববে? ভাবছে আমি আপনার মাথা চিবিয়ে খাচ্ছি। সে তো জন্মের পর থেকে খাচ্ছিস, এ আবার নতুন কি? আপনি বেশি কথা ভালো লাগে না, লাগে যে জিনিসপত্র আছে বের করে সবাইকে এক এক করে দিতে হবে। গিফট আপনি এনেছেন, আপনি দিবেন, আমাকে বলছেন কেন? আদিবার বাচ্চা, তুই কিন্তু বাড়াবাড়ি রকমের কথা শিখেছিস, আর একটাও কথা না বলে যা বললাম তাই কর। আদিত্য এক হাতে লাগেজ, অন্য হাতে আদিবাকে ধরে নিচে গেল। তারপর আদিবাকে হুকুম করলো সবাইকে জিনিসপত্রগুলো দিতে। আদিবা একে একে সবাইকে জিনিসপত্র দিচ্ছে। এক ফাঁকে আদিত্য বলল, মা, অরিনের বিয়ে কবে? কেবল তো আংটি পরানো হবে, তারপর ডেট ফিক্সড হবে। আমি বেশি দিন থাকবো না, তাই বিয়েটা তাড়াতাড়ি দিতে হবে। মানে কি, তুই আবার চলে যাবি? আমি এখানে থাকতে আসিনি, যেতে তো হবেই। যাই হোক, আদিবা জুইকে ডেকে আনতো, ওর জন্য স্পেশাল গিফট আছে। জুইয়ের ব্যাপারে আগ্রহ দেখানোটা বোধহয় আদিবার পছন্দ হয়নি, তাই জিনিসপত্র ছেড়ে উঠে বলল, নিজে ডেকে আনতে পারেন না? চাচিমা দেখছো, ভালো কথা বললো, তোমার মেয়ে কেমন আচরণ করে। আদিবা বড় ভাইয়ের সাথে এভাবে কেউ কথা বলে? যা এখনই জুইকে ডেকে আন। থাক, যেতে হবে না। ওদিকে সাদিয়ার জুইয়ের জন্য ড্রেস, চকলেট, কসমেটিক আছে, সাদিয়ারগুলো দিয়ে বাকিগুলো জুইয়ের জন্য গুছিয়ে রাখ, ও ফ্রেশ হয়ে এসে নিচে নিয়ে যাবে। অনিচ্ছা সত্ত্বেও আদিবা আদির কথা মতো সব করলো, কিন্তু অবাক করার বিষয়, আদি সবার জন্য গিফট আনলেও আদিবার জন্য আনেনি। আদিবার তাতে বেশ খারাপই লেগেছে, কিন্তু মুখ ফুটে বলতে পারল না। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। সবাই রিসোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। যথারীতি আদিবাও রেডি হয়েছে। আদিত্য রেডি হয়ে নিচে নামতে নামতে আদিবার দিকে তাকালো। আদিবা হালকা গোলাপি শাড়ির সাথে সাদা ফুল হাতা ব্লাউজ পরেছে, কোমর ছাড়িয়ে পরা চুল খোলা চুলে গুছিয়ে, সাদা রজনীমালা, কানে দুল, গোলাপি চুড়ি আর ঘন কাজলে সাজিয়ে চোখ দুটি। সব মিলে অপসরী লাগছে তাকে, যেন সদ্য ফুটে ওঠা বনফুল, যার ওপর থেকে চোখ ফিরিয়ে নেওয়া কষ্টকর। অন্যদিকে সাদা মাটা একটা কালো টি শার্টে কি অপরূপ লাগছে আদিকে। যদিও সাজগোজের বাহার নেই, কিন্তু তার নজর কাড়া হাসি, পরিপাটি পোশাক, গোছানো চুল তার ব্যক্তিত্ব প্রকাশ করে চলছে। বাসার সবার দৃষ্টি এখন তার দিকেই। আদিত্য নিচে আসতে জুই বলে উঠল, উফ ভাইয়া, তুমি কত হ্যান্ডসাম হয়ে গেছো, তোমার ওপর থেকে চোখ সরানোই দেয়। আদিত্য মুচকি হাসলো, তারপর সবাইকে তাড়া দিতে লাগলো। মা, এখনো বের হওনি? তোমরা কখন যাবে বলো তো? এই তো বাবা, এখনই যাচ্ছি। সবাই কোথায়? গাড়িতে গিয়ে বসো। সবাইকে তাড়া দিয়ে বাসার বাইরে পাঠিয়ে রুবিনা বেগম বাসায় তালা দিলেন। বাসার বড়রা একসাথে গাড়িতে যাবে আর ছোটরা একসাথে। আদিত্য বড়দের গাড়িতে উঠে তুলে দিয়ে পাঠিয়ে দিল, অন্য গাড়ি সে নিজে ড্রাইভ করবে। গাড়িতে অরিন, সাদিয়া, জুই সহ আরও কিছু আত্মীয় স্বজন আছে। সবার মাঝে আদিবাও আছে, সে অরিনের পাশে বসে আছে। সব ঠিকঠাকই ছিল, কিন্তু আদি গাড়িতে উঠে হুট করে রেগে গেল। হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নেমে আদিবার পাশের দরজা সজোরে খুলে দিল। আদির কাণ্ডে উপস্থিত সবাই বিব্রত হয়েছে, কিন্তু আদিবা একটু কিছুটা ভয় পেয়েছে। আদিবা প্রশ্ন করতে যাবে তার আগেই, তুই এখানে কি করছিস? আদিবার দিকে তাকে কর্কশ কণ্ঠে প্রশ্নটা করছে আদিত্য। আমি মানেটা তো আমিও জানতে চাচ্ছি, তুই কোথায় যাচ্ছিস? আদির প্রশ্নে অবাক হলো আদিবা।
কিন্তু কিছু বলতে পারল না। আদিবার অবস্থা দেখে অরিন বলল, ছোটরা সবাই একসাথে যাব, তাই আদিবাও আমাদের সাথে এসেছে। অরিন, একটা কথা শুনে নে, আদিবা যদি তোর সাথে যায় তাহলে আমি যাব না। তুই সব কি বলছিস ভাইয়া? সোজা কথা, আমি সোজাভাবেই বলি। ড্রাইভার ডেকে দিচ্ছি, তোরা চলে যা। ভাইয়া, তাই কখনো হয় নাকি? তুই না গেলে? বলে আদিবার দিকে তাকালো সবাই। আদিবা বুঝতে পারলো তার এখান থেকে চলে যাওয়া উচিত, তাই প্রতিবাদ জানালো না। নেমে দাঁড়ালো, যদিও আদিও কিছু বলল না। গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। আদির এমন অদ্ভুত আচরণে আদিবা কষ্ট পেয়েছে নাকি অবাক হয়েছে সে বোঝার চেষ্টা করছিল। তখন মনে হলো যত যাই হোক অরিনের বিয়েতে কোনো রকম গন্ডগোল করা উচিত হবে না, তাই ঘরে ফিরে যাবে ভাবছিল। কিন্তু ফিরে এসে আরও একটা ধাক্কা খেলো। দরজায় ঝুলছে মস্ত বড় তালা। সে এখন ঘরে যাবে কি করে? কাউকে ফোন করে বলবে? সেই উপায় নেই, কারণ তার নিজস্ব ফোন নেই। চারদিকে শুনশান নীরবতা। দেখতে দেখতে রাত বাড়তে লাগলো। আদিবার বেশ ভয় লাগছে, কিন্তু কিছু করার নেই। আদিবা কোনো উপায় না দেখে সে তার ছোটবেলার বান্ধবীর বাসায় চলে গেল, কারণ একা একা এই অন্ধকারে বসে থাকা তার পক্ষে সম্ভব না। আরও অনেক রাত 12টার দিকে সবাই ফিরল। আদির পা দরজায় তালা খুলছেন দেখে আদির মেজাজ খারাপ হয়ে গেল। মা, তুমি বাসায় তালা দিয়ে গিয়েছিলে? হ্যাঁ, কিন্তু কেন? আদিবা? তাহলে আদিবা কোথায়? তাই তো, ও তো অনুষ্ঠানেও যায়নি। আদি আর কিছু না বলে বেরিয়ে পড়লো, আশেপাশে খুঁজতে লাগলো। আজ একবার তোকে পাই, তারপর বুঝাবো মজা। তখনই আদির ফোনে ফোন আসলো, আর তার মা বলল আদিবা ফোন করে বলেছে সে তার বান্ধবীর বাসায় গিয়েছে, আজ ফিরবে না। কি? কোন বান্ধবী? আদির মা নাম বললেন। ঠিক আছে, বাসার ফোন নাম্বারটা দাও তো। মা, ওর বাড়ির বাইরে থাকার মজা আমি দেখাচ্ছি। ঘড়িতে 12টা বেজে 34 মিনিট। সশব্দে বেজে উঠল কলিং বেল। আদিবা নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, কিন্তু তার বান্ধবী তার ঘুম ভেঙে বলল তাকে নিতে তার ভাই এসেছে। আদিবা ঘুম ঘুম চোখে প্রশ্ন করল, ভাই? কোন ভাই? আদিত্য। নামটা শোনামাত্র আদিবার চোখের ঘুম উধাও হয়ে গেল। তাড়াতাড়ি নিচে নামল। আদি নিচে বসে আছে, চোখে মুখে যেন আগুন ঝরছে। আদিবা এসে দাঁড়াতে আদিত্য বলে উঠল, আন্টি, আমরা তাহলে যাই? আদিবা, আজ রাতটা থেকে গেলেই তো পারত, শুধু শুধু কষ্ট করে আসলে। আন্টি, আসলে বাসায় বিয়ে তো, অনেক লোকজন, তাই রাতেই যেতে হবে। আচ্ছা, তাহলে নিয়ে যাও, সাবধানে যেও। আদিত্য সামনে সামনে হাঁটছে, আদিবা তার পিছন পিছন। এটা ফয়সালদের বাসা না? তিন্নি মানে তোর বান্ধবী তো ফয়সালেরই বোন, তাই না? আদিবা উত্তর দিল না। সাহস কি করে হলো অন্য বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেওয়ার? আমি যখন দেশে ছিলাম না তখন এসবে করে বেরিয়েছিস, তাই না? আদি সারা রাস্তা আদিবাকে ধমকাতে ধমকাতে নিয়ে আসলো। আদিবার চোখ ফেটে কান্না পাচ্ছে, কিন্তু মায়ের অসহায়তার কথা ভেবে কারো কাছে অভিযোগ করল না। চুপচাপ নিজের ঘরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে নিল। তখনই কানে আসলো তার মায়ের ডাক। ভিতরটা ধক করে উঠল। অনুষ্ঠানে কেন যায়নি মা প্রশ্ন করলে কি উত্তর দিবে সে? কিন্তু মায়ের কাছে গিয়ে বুঝতে পারলো সে অনুষ্ঠানে গিয়েছে কি না যায়নি তাতে তার কিছু যায় আসেনি। তিনি আদিবাকে অন্য কারণে ডেকেছেন। মা ডাকছিলে? আদিবা, শোন, যে আজকে তোর সাথে ঘুমাবে। আদিবা মাথা নেড়ে সায় জানালো, কিন্তু পরক্ষণে বুঝতে পারলো দুটি হিংস্র চোখ তার দিকে তাকিয়ে আছে। তবে এর কারণটা বুঝতে পারল না, তাই তেমন গুরুত্ব দিল না। নিজের ঘরে গিয়ে বিছানা গুছিয়ে জুইকে শুতে বলল, তারপর নিজেও জুইয়ের পাশে শুয়ে পড়ল। আচ্ছা আদি আপু, ভাইয়াকে তোমার কেমন লাগে? মানে ভাইয়ার মতো এত হ্যান্ডসাম একটা ছেলে আশেপাশে থাকলে সবারই ভালো লাগার কথা, তাই না? জুইয়ের অবাস্তব অবান্তর কথার উত্তর দিতে ইচ্ছে হলো না আদিবার, তাই চুপ করে রইল। জানো আপু, পার্টিতে সবাই ভাইয়ার দিকে হাঁ করে তাকিয়েছিল। জুই, রাত দুপুরে ভাইয়া ভাইয়া না করলে কি নয়, এবার ঘুমাতো। আপু জানো, আমার মনে হয় কি আমি ক্রাশ খেয়েছি। ভালো করেছো, সকালে চাচা চাচিকে বলে ক্রাশের সাথে বিয়ের ব্যবস্থা করে দিব, কিন্তু এখন ঘুমা প্লিজ। কিন্তু আপু, আমার মনে হয় ভাইয়া তোমাকে পছন্দ করে। জুই, তুমি তো বাজে বকো কেন?
সত্যি বলছি আপু, পার্টিতে বড় চাচা বলেছেন ভাইয়ের বিয়ে দিবেন যাতে সে এখানে থাকে, চলে যেতে না পারে। ভাইকে যখন বিয়ের কথা বলল তখন ভাইয়া বলেছে তার নাকি মেয়ে পছন্দ করা আছে, আর সে ছোটবেলা থেকেই তাকে বিয়ে করার স্বপ্ন দেখে। যদিও ভাইয়া এখন তোমায় পছন্দ করে না, কিন্তু ছোটবেলায় ও তোমার জন্য পাগল ছিল, তাই না? সবাই সেটা জানে। তার মানে ভাইয়া তোমাকে বিয়ে করবে। জুই, তুমি প্লিজ ঘুমাও, আমার এখন এসব শুনতে একদম ইচ্ছে করছে না। হাউ আনরোমান্টিক। মুখ ভেংসি দিয়ে জি উল্টো পাশ ফিরে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর আদিবা লক্ষ্য করল জুই তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। জুই, একটু সরো প্লিজ, আমি এভাবে ঘুমাতে পারি না। আদিবার কথায় জুইয়ের কোনো পরিবর্তন ঘটল না, বরং সে তাকে আরও জড়িয়ে নিল। উফ, আমি এভাবে ঘুমাতে পারি না, সরো প্লিজ। আর আমিও জড়িয়ে না ধরে ঘুমাতে পারি না। কণ্ঠটা শুনে আদিবার আত্মা উড়ে গেল। তাড়াতাড়ি উঠে বসল সে। ভাইয়া, আপনি এখানে? এত জোরে কথা বলে জুই জেগে যাবে। এসবের মানে কি? মানে আমি তোর সাথে ঘুমাবো। কিসব বলছেন? যা বলার তাই বলেছি। যখন তোর জামানিতে এসেছিলাম তখনই ভেবে নিয়েছি আমি তোর সাথে ঘুমাবো, কিন্তু এই জুই সব কিছুতেই জল ঢেলে দিল। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, না হলে আমি কিন্তু চেঁচাবো। সাহস থাকলে চেঁচা দেখি কেমন পারিস। আমার বিরুদ্ধে কিছু বলা বা করার আগে আগাগোড়া ভেবে নিস। এত কিছুর পরেও আপনার মুখে কথা বের হচ্ছে। আমি তো কোনো অন্যায় করিনি। যা করার তুই করেছিস, বান্ধবীর বাসায় গিয়েছিস, তাও এত সেজেগুজে, এর শাস্তি তো পেতেই হবে। আমি আপনার পায়ে পড়ছি, প্লিজ যান এখান থেকে। জুই জেগে গেলে মান সম্মান থাকবে না। তাহলে তুই আমার রুমে চল। আমি আপনার ঘরে? সকাল 6:40। ভেঙেও যেন ভাঙছে না ঘুম। চোখ পিটপিট করে তাকালো আদিবা। সারা শরীরে কেমন অস্বস্তিকর ব্যথা, গলার দিকটা একটু বেশি ব্যথা করছে। আদিবা বেশ চেষ্টা করে উঠে বসল। সাথে সাথে ভিমরি খাওয়ার অবস্থা। তার পাশে আয়েশ করে ঘুমিয়ে আছে আদিত্য। আদিত্য আদিবার জীবনের একমাত্র শনি, যে কিনা ছোটবেলা থেকে আদিবার ঘাড়ে চড়ে আছে। আদিবা চারপাশটা ভালো করে দেখে নিল। না, সে নিজের রুমে নেই, আদিত্যর রুমে আছে। ধীরে ধীরে রাতের সব ঘটনা মনে পড়তে লাগলো। রাতে আদিবা নিজের রুমে ঘুমিয়েছিল, কিন্তু আদিত্য তাকে জোর করে এই রুমে নিয়ে এসেছে। তারপর যা যা করেছে সেসব ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আদিবার নেই। আদিবা কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে গিয়েছিল। আদিবা তাড়াতাড়ি উঠে নিজের ঘরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তাতে সফল হতে পারল না। আদিত্য দরজা লক করে রেখেছে। কিভাবে লক করেছে সেটা আদিবার জানা নেই। শুধু এতটুকু জানে যে দরজাটা খোলার ক্ষমতা তার নেই। কিছুক্ষণ চেষ্টার পর ব্যর্থ হয়ে ফিরে আসলো। এখন কি করবে মাথায় ঢুকছে না। সবাই জেগে যাওয়ার আগে এখান থেকে যাওয়া উচিত। সবাই যদি জানে সে আদির সাথে রাত কাটিয়েছে, মান সম্মান থাকবে না। আদিবা কোনো উপায় না পেয়ে আদিকে গিয়ে ডাকলো। শুনতে পাচ্ছেন ভাইয়া? শুনতে পাচ্ছেন? আদি চোখ বন্ধ রেখে আড়মোড়া ভেঙে জবাব দিল, কি হয়েছে? সাত সকালে এভাবে চেঁচামেচি করছিস কেন? দরজাটা খুলে দিন। আদি এবার চোখ খুলল। দরজা খুলে দিব মানে? রুমে যাব না? এটা কি বন জঙ্গল? আমি আমার রুমে যাব সেটাই বলেছি। সবাই যদি জেগে যায় মুখ দেখাবো কি করে? কেন? মুখে আবার কি হয়েছে যে মুখ দেখাতে পারবি না? আপনার কি একটু লজ্জা নেই? এত অভিনয় কি করে করেন? এত কিছুর পরেও কথা বলছেন। লজ্জা পাওয়ার মতো কিছু করিনি বলে তো মনে পড়ছে না। কি করতে বাকি রেখেছেন? যতটা করার কথা ছিল ততটা করিনি। ঠোঁট থেকে কোমর পর্যন্ত সীমাবদ্ধ ছিলাম, এর বাইরে যায়নি। আপনি কত নিচে নেমে গেছেন ভাবতে পারছেন? যে মেয়ে ক্লাস 9-এ থাকতে প্রেম করতে পারে সে এখন আমাকে উপর নিচ শেখাচ্ছে। আপনি? ভুল কিছু বললাম? তুই এসব অভ্যস্ত না? চুপ করুন। আপনার সাথে কথা বলতে আমার রুচিতে লাগছে। উচিত কথা সবারই গায়ে লাগে। আর একটা বাজে কথা বলবেন না। দরজা খুলুন, আমি যাব। নিজেকে আয়না দেখেছিস? মানে? গলায় লাভ বাইট চকচক করছে যে আমার চুলেরও নাজেহাল অবস্থা। আপনি আর ভাই ভাবতেও ঘৃণা হচ্ছে। কি করে পারলেন? পারলাম আর কই, কান্নার জন্য তো পুরো কোর্স কমপ্লিট না হলো না। যাই হোক, ঘৃণায় যখন করবি তাহলে এইটুকু আর বাকি থাকবে কেন? বাকিটুকু করে ফেলি। আপনি চুপ করবেন? আশা করলাম, কিন্তু প্যান করবি না, ঘুমা। দরজাটা খুলে দিয়ে ঘুমান। আদি উত্তর দিল না, উল্টো ঘুরে শুয়ে পড়ল।
এসবের মানে কি? কোন ধরনের হেয়ালি এটা? আর একটা কথা বলবি তো থাপ্পড় মেরে সব কটা দাঁত ফেলে দিব। মান সম্মান শুধু আমার যাবে না, আপনারও যাবে। গেলে যাবে, আমার সম্মান নিয়ে তোকে ভাবতে হবে না। সবাইকে বলে দেব আপনি জোর করে আমার সাথে। তোর সাথে কি কি করেছি বল? চুপ কেন, বল কি করেছি? কিছু করিনি। আমার সাথে বাড়াবাড়ি করবি তো কাল যা যা ছাড় দিয়েছি আজ দিব না। আপনি এত ক্যারেক্টারলেস হলেন ভাবতেও পারিনি। যা যা ভাবার ভাব, কিন্তু এখন ঘুমাতে দে, আমার ঘুম ভাঙাবি তো, তোর কপালে দুঃখ আছে। দরজাটা খুলুন। তুই ভালো কথার মেয়ে না, দাঁড়া, মাকে ডাকছি বলে আদি মা বলে গলা ছাড়লো। আদি বা কি করবে ভেবে না পেয়ে তাড়াতাড়ি গিয়ে আদির মুখ চেপে ধরল। পাগল হয়ে গেছেন? আপনি এমন ছেলে মানুষই কেন করছেন? কারণ ছেলে মানুষের বয়সটা তোর সাথে কাটাতে পারিনি বলে। আদি আদিবাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আদিবা নিজেকে ছাড়াতে ছটফট করতে লাগলো। আদিবা অনেক বাড়াবাড়ি করছিস, আর না তো ঘুমাতে দে। আদির সাথে শক্তিতে পেরে উঠল না আদিবা, তাই বাধ্য হয়ে আদির সাথে শুয়ে রইল। প্রায় ঘন্টাখানিক পর আদিবার খোঁজ শুরু হলো, কারণ সকালের নাস্তা সে বানায়, তাই সে না থাকায় নাস্তার ব্যবস্থা হয়নি। তার উপর বাসা ভর্তি লোকজন, নানান রকমের কাজ। আদিত্যর মা আদিবাকে গলা ছেড়ে ডাকছেন। আদিবা শুনতে পাচ্ছে, কিন্তু উত্তর দেওয়ার উপায় নেই। কেটে গেল আরও কিছুক্ষণ। আজ আদিবার কপালে দুঃখ আছে, সেটা সে জানে। প্রায় 9টার কাছাকাছি আদির ঘুম ভাঙল। শুধু শুধু ভাঙেনি, আদির মা দরজায় করা নাড়ায় ভেঙেছে। আদি বেশ ধীরে সুস্থে উঠে বসল, যেন কোনো কিছুই ঘটেনি। কিন্তু এদিকে ভয়ে আদিবার হাত পা কাঁপছে, চোখ মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। দরজা খোলার সাথে সাথে তার দিকে ভয়ানক ঘূর্ণিঝড় বয়ে আসবে সন্দেহ নেই। আদি আদিবার দিকে তাকালো। আদিবা ভীতু হরিণীর মতো আদির দিকে তাকিয়ে আছে। এমন মুখ করে থাকার কি আছে? দেখে মনে হচ্ছে শোক দিবস পালন করছিস। বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দে, আমি দেখছি মা কেন ডাকছে। আদির কথাটা আদিবার পছন্দ হয়েছে। হ্যাঁ, ওয়াশরুমে একমাত্র জায়গা যেখানে সে লুকাতে পারে। তাই আর কিছু না ভেবে ওয়াশরুমে চলে গেল। আদিকে দরজা খুলে আদির মা আর জুই দরজার সামনে দাঁড়িয়ে আছে। মায়ের হাতে চায়ের ট্রে, চাটা এগিয়ে দিয়ে রুবিনা বেগম বললেন, সরি বাবা, চা দিতে দেরি হয়ে গেল, আরও আগেই দিতাম, কিন্তু আমি সকালে চা খাই না মা, কফি খাবো। ও, আমি এখনই করে আনছি, তোমার করতে হবে না মা, আদিবা হাতের কাজটা শেষ করে বানিয়ে দিবে। আদিবা দিবে? হ্যাঁ, ওয়াশরুমে আমার কাপড় ধুচ্ছে, কাল ধোয়ার কথা ছিল কিন্তু ধুইনি, তাই সকালে ধুচ্ছে, কাপড় ধুয়ে কফি বানাবে। ওমা তাই? ও এখানে, আর আমরা ওকে খুঁজে হয়রান হয়ে যাচ্ছিলাম। কেন, খোঁজাখুঁজির কি আছে? ও তো ছোট বাচ্চা না যে হারিয়ে যাবে। না মানে সকালে নাস্তা ও বানায় তাই। ও, কিন্তু ও তো ব্যস্ত, আজ অন্য কাউকে বলো নাস্তা বানাতে। রুবিনা বেগম আর কিছু না বলে বেরিয়ে গেলেন, সাথে জুইও। কিছুদূর গিয়ে জুই বলতে শুরু করলো, কাকিমণি কি বলতো, আমার কি মনে হয় আদি ভাইয়া এখনো আদি আপুকে ভালোবাসে আর ওকে বিয়ে করবে। অসম্ভব, এ কিছুতেই হতে পারে না, কিন্তু ওর হাবভাবে তো এমনটাই মনে হয়। আদি অন্য যাকেই পছন্দ করুক আমরা মেনে নিব, কিন্তু আদিবাকে কিছুতেই না। কেন? আদিবাপুকে কেন না? আদিবার জন্য আমরা অনেক বছর আদিত্যকে কাছে পাইনি। আমি চাই না আবার এমন কিছু ঘটুক। যে করেই হোক আদিবাকে আদিত্যর জীবন থেকে বিদায় করতে হবে। আমি আজকেই এর একটা বিহিত করব। এদিকে রুবিনা বেগম চলে যাওয়ার পর আদিত্য বলল, ম্যাডাম বাইরে আসতে পারেন, মা চলে গেছে। আদিবা বাইরে আসলো, তারপর ফ্যালফ্যাল করে তাকালো আদির দিকে। আগেই তো বলেছিলাম ভয় পাওয়ার কিছু নেই, যেটা সামলাতে পারবো না সেই কাজ আমি করি না। এখন নিচে যে আমার জন্য কফি নিয়ে আয়। আদিবা কথা বাড়ালো না, চলে যেতে চাইল। এই দাঁড়া, চুল ঠিক করে গলা ঢেকে যা, তারপর রাতের ব্যাপারে কাউকে কিছু বলবি না। আদিবা মাথা নাড়ল, তারপর ওড়না দিয়ে ভালো করে গলা ঢেকে চুল ঠিক করে নিচে গেল। আদিবা নিচে যাওয়ার কিছুক্ষণ পরে আদি নিচে নেমে আসলো, এসে টেবিলে বসলো, বাকিরাও আছে। আদিবা রান্নাঘরে কফি বানাচ্ছে, কাজের মহিলা আর রুবিনা বেগম নাস্তা। রান্নাঘর আর খাবার টেবিলের কাছাকাছি হয়, সব কথাই শোনা যায়। আদিকে দেখে আদিত্যর বাবা বললেন, আদি তুমি এতদিন পর দেশে এসেছ, তাই আমি চাচ্ছি একটা গেট টুগেদার আয়োজন করে সবার সাথে তোমাকে নতুন করে পরিচয় করিয়ে দিতে। তোমার কোনো আপত্তি নেই তো? না, আপত্তি কিসের? যা ভালো বুঝো করো, কিন্তু এই দেশে থাকার আবদার করো না। আমি এখানে বেশি দিন থাকবো না, আবার ফিরে যাব।
সে না হয় পরে দেখা যাবে, আপাতত আজ যে সন্ধ্যায় বাসায় থেকো, আর চাইলে তোমার পুরনো বন্ধুদের দাঁত করতে পারো। আইডিয়াটা খারাপ দাওনি, আমার সবার সাথে দেখা করা উচিত। আচ্ছা, তাহলে পার্টি আয়োজন করা হোক। আমি সব আয়োজনই করে রেখেছি, ক্যাটারিংয়ের লোক কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তুমি তোর বন্ধুদের দাঁত করে দাও। আদি হ্যাঁ সূচক মাথা নেড়ে খেতে শুরু করলো। খাওয়া শেষে ড্রয়িং রুমে গিয়ে বসলো, তারপর সব পুরনো বন্ধুদের ফোন করে দাওয়াত দিতে শুরু করলো। আর আদির বাবা আত্মীয়দের দাওয়াত দিচ্ছেন। এর মধ্যে আদিবা কফি নিয়ে এসে আদিত্যর সামনে রাখলো। হঠাৎ করে আদিবাকে দেখে থেমে গেল, ভূত দেখার মতো চমকে উঠে তাকালো আদিবার দিকে। এমন একটা ভাব যেন পৃথিবীর সবচেয়ে বড় ভুলটা এইমাত্র সে করে বসেছে। কি হয়েছে? এভাবে তাকিয়ে আছেন কেন? কোনো ভুল করেছি? বিরাট বড় ভুল বলেই আদি উঠে গিয়ে বাবার সামনে দাঁড়ালো। বাবা, পার্টি বাসায় না করে অন্য কোথাও করা যায় না? কিন্তু সবাইকে তো বাসার কথা বলে দিয়েছি। আইসি, উফ, আমি কি করে ভুলে গেলাম। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো হয়েছে, আচ্ছা হোক, আমি সামলে নিতে পারবো বলে আদি বাইরে চলে গেল। বিকেলের দিকে আদি বাসায় ফিরল। যেহেতু আদি সারাদিন বাসায় ছিল না, তাই আদিবার দিনটা ভালোই কেটেছে। আদিবা সারাদিনে আদির ঘর গোছানো থেকে শুরু করে কাপড় গোছানো সব কাজ করে রেখেছে। প্রয়োজনীয় সব জিনিস লাগেজ থেকে বের করে হাতের কাছে সাজিয়ে রেখেছে, যেন বাসায় ফিরে আদিবাকে ডাকাডাকি না করে। কিন্তু কে শুনে কার কথা? আদি বাসায় ঢুকে ঘরে যাওয়ার আগে আদিবাকে ডাকতে শুরু করলো। আদিবা, আদিবা। আদিবা শুনলো ঠিকই, কিন্তু উত্তর দিল না। আদি আবারও গলা ছাড়লো। আদিবার বাচ্চা, কোথায় তুই? ডাকছি কানে যায় না? আদিবা রান্নাঘরে ছিল। আদির ডাকে বেশ বিরক্তি নিয়ে আদির কাছে এগিয়ে গেল। কি হয়েছে? কি গরুর মতো চেঁচাচ্ছেন কেন? কি বললি তুই? বাসায় আসতে না আসতেই শুরু হয়ে গেল ফিস করে। সাহস বেড়ে গেছে মনে হচ্ছে, তাই না? ভদ্রভাবে কথা বলুন, বাসায় অনেক লোকজন, সবাই কিভাবে তাকাচ্ছে দেখেছেন? তুই এত পটর করার সাহস পাচ্ছিস কোত্থেকে সেটাই বুঝতে পারছি না। দাঁড়া, আজ তোর হচ্ছে বলে আদি আদিবার হাত ধরে টানতে শুরু করলো। কি হচ্ছে কি এসব? মান সম্মানের পুরো 12টা বাজিয়ে ছাড়বেন দেখছি, হাত ছাড়ুন বলছি। আদিবা চেঁচিয়ে বলল। আদির কান পর্যন্ত আদিবার কথা পৌঁছালো না। সে আদিবাকে টানতে টানতে নিজের ঘরে চলে গেল। এদিকে ড্রয়িং রুমে বসে থাকা সবাই অবাক চোখে তাকিয়ে আছে। সবার মাঝে জুই, ওরিন, সাদিয়াও আছে। ওদের দেখে জুই বলে উঠল, বড় চাচা শুধু এত কিছুর আয়োজন করলো, এতগুলো মেয়েকে দাওয়াত করে নিয়ে আসলো, এতে কি কোনো কাজ হবে? বাজি ধরে বলতে পারি বিয়েতে দূর। ভাইয়া আদিয়াপুকে ছাড়া কারোর দিকে ফিরেও তাকাবে না। অরিনাপু, তোমার কি মনে হয়? ঠিকই বলেছিস, আমিও মাকে বারবার নিষেধ করেছি এভাবে মেয়েদের পরিবার সহ ডেকে এনো না। আগে ভাইয়ের সাথে কথা বলো, ভাইয়া কাউকে পছন্দ করবে কিনা উল্টো রেগে যাবে। কিন্তু কে শুনে কার কথা? মায়ের ধারণা এখান থেকে কাউকে না কাউকে ভাইয়ার ভালো লাগবেই। কিন্তু আমার মনে হয় ভাইয়া আদিয়াপুকে ভালোবাসে। দেখো না, 1 মিনিটও আপুকে ছাড়া থাকতে পারে না। ভাইয়া সব দিক বদলে গেলেও এই একটা বিষয় একটু বদলায়নি। ছোটবেলায় যেমন আদিবার জন্য বেপরোয়া ছিল, এখনও তেমনই আছে। এদিকে রুমে এসে আদিবাকে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। আদিবার ধৈর্যের সীমা পেরোলো, রাগী কণ্ঠে বলে উঠল, আপনার সমস্যাটা কি একটু বলবেন? সমস্যা আমার নয়, তোর। তাও একটা না, অনেক। কটা শুনবি? আমার কি সমস্যা? হ্যাঁ, এসেছেন থেকে জ্বালাচ্ছেন। আপনার এমন আচরণ আর নিতে পারছি না। ভুলে যাবেন না আমি আর ছোট নেই। ও তাই নাকি? হ্যাঁ তাই। নিজেকে সংযত করুন, কারণে অকারণে এভাবে ডাকবেন না। আমরা আর ছোট নেই যে ছেলে মানুষই করব। আপনাকে সাবধান করে দিচ্ছি, আমার থেকে দূরত্ব বজায় রাখুন। তুই আমাকে সাবধান করছিস? নিজের অবস্থানটা হয়তো ভুলে গেছিস, তাই না? সমস্যা নেই, আমি মনে করিয়ে দিচ্ছি। তুই বিনা খরচে আমাদের বাসায় থাকিস। সহজ ভাষায় যেটাকে বলে আশ্রিতা। আর একজন আশ্রিতার দায়িত্ব তার মালিককে খুশি রাখা। আদির কথাটা হয়তো আদিবার খারাপ লেগেছে, তাই নিচু করে বলল, গলা কি কি করতে হবে বলুন, করে দিচ্ছি। যা যা করতে হবে সব একেবারে বলুন, আমি সব একসাথে করে দিব, তবু একটু পরপর ডাকবেন না। এখন তোর কথায় আমাকে চলতে হবে। আপনি এত তেনা কেন? একটা মানুষ এত তেনা কি করে হতে পারে ভেবে পাচ্ছি না। মুখ সামলে কথা বল বলে হাতে থাকা প্যাকেটটা ছুঁড়ে দিল আদিবার দিকে। এটা কি? শাড়ি। আমি ফ্রেশ হতে যাচ্ছি, তুই চেঞ্জ করে শাড়িটা পরে নে। আমি হঠাৎ শাড়ি পরতে যাব কেন? গতকাল কেন পরেছিলি?
আমার ইচ্ছে হয়েছিল তাই পড়েছিলাম, আজ পড়ব না। তোর স্মৃতিশক্তি খুবই খারাপ আদিবা। তুই হয়তো ভুলে গেছিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। আমার কথার অবাধ্য হলে কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেটা হয়তো ভুলে গেছিস। তাই ছোটবেলার ইতিহাস মনে করিয়ে দেয়াটা জরুরি হয়ে পড়েছে বলে এগিয়ে আসলো আদি। আদিবার খুব কাছে এসে বসলো, তারপর হুট করে গলা থেকে ওড়নাটা নিয়ে নিল। আদিবা তাড়াতাড়ি সরে বসল। কি করতে চাইছেন? সে সাবধান, কাছে আসবেন না। কেন? কাছে আসলে কি করবি? ভুলে যাবেন না আজ বাসায় অনেক লোকজন, খারাপ কিছু করতে চাইলে আমি চেঁচাতে বাধ্য হব। আদিবার কথায় আদি ভয় পাওয়া তো দূরে থাক, এমন একটা ভাব নিল যেন আদিবার কথা সে শুনতেই পায়নি। হাত বাড়িয়ে হাঁসকা টানে আদিবাকে আবারও নিজের কাছে নিয়ে আসলো। আদিবা অসহায় কণ্ঠে বলল, বাবু ভাইয়া এত আস্তে কেন চাচা? যত খুশি চাচা, সম্মান গেলে বাবার যাবে, আমার তাতে কি? সবাই বলবে আহমেদ সাহেবের ছেলেটা অমানুষ হয়েছে। কথা বলতে বলতে আদি ওড়না দিয়ে আদিবার হাত দুটো শক্ত করে বেঁধে দিল। ভয়ে আদিবার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল। আদি যেই জামায় হাত দিতে যাবে আদিবা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি শাড়ি পরব। শাড়ি তো তোকে পরতেই হবে, তুই চাইলেও পরাবো না চাইলেও পরাবো। তাই শাস্তি শাড়ির জন্য না, আমার সাথে তর্ক করার জন্য এই শাস্তি। আচ্ছা ভয় পাচ্ছিস যখন, তাহলে শাস্তির ধরনটা বদলে দেই বলে আদিত্য আদিবাকে কোলে তুলে নিল। আদিবা অবাক চোখে তাকিয়ে আছে আদির দিকে। আদি তাকে কোলে নিয়ে বাথরুমে গেল, তারপর নিচে বসিয়ে দিল। হাতের বাঁধনটা খুলে ওড়নাটা মুখে বেঁধে দিয়ে বলল, ভাবিস না তুই চেঁচাবির জন্য মুখ বেঁধেছি, এখন আমাকে অনুরোধ করবি তাই বেঁধে দিলাম। যত যাই হোক তোর অনুরোধ আবার ফেলতে পারি না। যাই হোক দরজায় ধাক্কাধাক্কি কিংবা খোলার চেষ্টা করবি তো তার ফলাফল এর চেয়ে ভয়ানক হবে বলে উঠে দাঁড়ালো আদি। আদির বুঝতে বাকি রইল না আদিত্য কি করতে চলেছে। ছোটবেলায় কিছু হলে আদি এভাবেই তাকে বাথরুমে আটকে রাখত। যতক্ষণ না তার রাগ কমতো অন্ধকারে বসে থাকতে হতো আদিবাকে। আদিবা ছোটবেলা থেকে অন্ধকার ভয় পায়, সেই ভয় আজও কাটিয়ে উঠতে পারেনি। তাই আদি উঠে দাঁড়াতে আদিবা তাড়াতাড়ি আদির হাত আঁকড়ে ধরল। আদি আঁকড়ে থাকা হাতের দিকে একবার দেখল, তারপর আদিবার চোখের দিকে তাকালো। চোখ দুটি ছলছল করছে। ভয় পেয়েছিস? আদিবা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। একটু আগে না বলছিলি বড় হয়ে গেছিস? আদিবা চোখ নেমে আদির হাত ছেড়ে দিয়ে নিজের কান ধরার চেষ্টা করে বোঝাতে চাইল সে ক্ষমা চাইছে, কিন্তু হাত কান পর্যন্ত যাওয়ার আগে আদি একটানে আদিবাকে বুকে জড়িয়ে নিল। এখন অন্ধকারকে এত ভয় পাস? আদিবা জবাব দিল না, শুধু মাথা তুলে তাকালো। আদি কপালে চুমু এঁকে দিয়ে বলল, চোখ মুখে পানি দে, এত ভয় পাওয়ার মতো কিছু ঘটেনি, আমি আসি তো। আদি বাইরে চলে গেল। আদিবা বোঝার চেষ্টা করতে লাগলো আদিত্য কেন এমন করছে। সে কি বুঝতে পারছে না আদিবা আর ছোট নেই? চাইলে একটা যুবতী মেয়েকে বুকে টেনে নেওয়া যায় না? যায় না কপালে চুমু আঁকা। যাই হোক এখন দেরি করলে আদি তাকে বাথরুমে আটকে রাখবে, বুঝতে পারলো। তাই বাধ্য হয়ে চোখে মুখে পানি দিয়ে এসে শাড়িটা হাতে নিল। লাল টকটকে শাড়ির সোনালি আঁচল দেখে বেশ অবাক হলো আদিবা। আদির দিকে তাকাতে আদি বলল, কোনো সমস্যা? না মানে এই শাড়িটা আমার জন্য, তো অন্যজনের হলে তোকে দিতাম নাকি? নতুন বউয়ের শাড়ির মতো লাগছে। আমি কখনো তো লাল শাড়ি পরিনি, আমার রুচি খারাপ তাই বলতে চাইছিস? হ্যাঁ আমি এমন বলিনি বলে আদিবা তাড়াতাড়ি শাড়িটা পরতে শুরু করলো। যদিও সে মাঝে মাঝে শাড়ি পরে, কিন্তু একা একা শাড়ি পরা অনেকটাই ঝামেলার। কুঁচি ঠিক করতে সমস্যা হচ্ছে। আদিবার অসুবিধা হচ্ছে দেখে আদি এগিয়ে আসলো। কোনো কথা না বলে সোজা আদিবার পায়ের কাছে বসে কুঁচি ঠিক করতে শুরু করলো। আদিবা অবাক হলো, কি করছেন আপনি? আমার গুরুজন, উঠুন প্লিজ, পায়ে হাত দিবেন না। আমি চাই না সবার সামনে শাড়ি খুলে যাক, তাই হেল্প করছি, এর বেশি কিছু না। তাই পাকামি করিস না বলে আদি শাড়ির কুঁচিতে মনোযোগ দিল। আদিত্য শাড়ি ঠিক করে দিয়ে উঠে দাঁড়ালো। আদিবা নিচু গলে বলল, আমি এখন যাই। যা। আদিবা এক ছুটে বেরিয়ে গেল। কিন্তু নিচে যেতে আদিত্যর মা তাকে টানতে টানতে নিজের ঘরে নিয়ে এলেন। তোকে আমি কি বলেছিলাম আদিবা? আমি ভাইয়াকে নিষেধ করেছিলাম কাকিমণি। তুমি যা যা বলতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া শোনার আগেও রেগে গেল। শুধু বলেছিলাম আমার থেকে দূরে থাকতে, তাতেই রেগে আমাকে। তোকে কি করছে? হ্যাঁ মেরে ফেলেছে? কই, আমি তো দেখতে পারছি না কিছু করেছে।
দিব্যি তো ভালো আছিস? শোন আদিবা, একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, তুই আদিকে যতই নিজের কাছে টানার চেষ্টা কর না কেন, আমরা তোকে কিছুতেই মেনে নিব না। এত বছর ধরে তোকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছি, তার প্রতিদিন এভাবে দিস না। আমাদের একমাত্র ছেলেকে তুই কেড়ে নিস না। আজ পার্টিতে আদির বউ বাছাই করব, তুই আজ অন্তত ওর সাথে লেপ্টে থাকিস না বলে আদিবাকে এক প্রকার ধাক্কা দিয়ে রুবিনা বেগম বেরিয়ে গেলেন। আদিবার নিজের কাছেই নিজেকে অসহায় মনে হলো। কি করবে এখন সে? ভাইয়ার কাছ থেকে দূরে থাকতে চাইলে ভাইয়া তাকে শাস্তি দেয়, আর ভাইয়ার কথা না শুনলে তার পরিবার। আদিবার মন খারাপ করে বেরিয়ে আসলো। তারপর নিজ মনে কাজে লেগে পড়ল, সবার সব কাজ হাতে হাতে করে দিচ্ছে। দেখতে দেখতে পার্টির সময় হয়ে গেল। আদি একেবারে রেডি হয়ে নিচে আসলো। বাগানের দিকে পার্টির আয়োজন করা হয়েছে, তবে ঘরেও অনেক আত্মীয় আছে। আদির মা এগিয়ে এসে আদির হাত ধরলেন। মাশাআল্লাহ, আমার ছেলে কত বড় হয়ে গেছে, কালো স্যুটে তোকে সুন্দর লাগছে বাবু। মা কি যে বলো না। হয়েছে, লজ্জা পেতে হবে না, চল তোকে সবার সাথে পরিচয় করিয়ে দেই। মা বলছিলাম কি কিছু না বলে আদি চারদিকে চোখ বুলালো। তার চোখ আসলে আদিবাকে খুঁজছে। আদি, ওর নাম নীলা, তোর শিউলি ফুপির মেয়ে। মায়ের কথায় ধ্যান ভাঙল আদির। ও আচ্ছা, ভালো আছেন আপু? আদির অদ্ভুত সম্বোধনে অবাক হলেন রুবিনা বেগম। ও তোর চেয়ে অনেক ছোট আদি। তাতে কি মা, ছোট বড় সবাইকে সম্মান করা উচিত। এক্সকিউজ মি, আমি একটু আসছি বলে আদি এগিয়ে গিয়ে অরিনের পাশে বসল। অরিন, আদিবা। আদির কথা শেষ হওয়ার আগেই অরিনের পাশে বসা এক মহিলা বলে উঠলেন, অরিন, ওই লম্বা চুলের মেয়েটা কেড়ে? কোনটা খালা? চারদিকে তো অনেক মেয়ে। আরে ওই যে লাল শাড়ি পরা মেয়েটা। কি লক্ষ্যের শান্ত, কখন থেকে একা হাতে সব সামলাচ্ছে। মহিলার ইশারা করার দিকে অরিনের সাথে আদিও তাকালো। মহিলা আদিবার কথা জিজ্ঞেস করছে দেখে আদির কিছুটা খটকা লাগলো, কিন্তু কিছু বলল না। অরিন উত্তর দিল, ও ওটা তো আদিবার মেজো চাচার মেয়ে। তাই বল, দেখে বোঝা যাচ্ছে ভদ্র ঘরের মেয়ে। আসলে তোর তিয়ান ভাইয়ের জন্য মেয়ে খুঁজছি কিনা। কথাটা শোনা মাত্র আদি তেলেবেগুনে জ্বলে উঠল। কোনো কিছু না ভেবে সোজা বলে উঠল, ওর বিয়ে ঠিক হয়ে গিয়েছে খালা, শুধু শুধু নজর দিও না। আদির আগে ফুসতে ফুসতে সোজা গিয়ে আদিবার সামনে দাঁড়ালো। আদির চোখে মুখে রাগ ফুটে উঠেছে। আদিবা কিছুটা বিভ্রান্ত হয়ে প্রশ্ন করল, কিছু কি হয়েছে ভাইয়া? তুই চুল খুলে রেখেছিস কেন? মামা মানে? এখনই চুল বেঁধে আয়। আসলে ভাইয়া, আসলে কি? আদিবা এদিক ওদিক তাকে নিজের গলার দাগ দেখে বললাম, চুল বাঁধলে দাগগুলো দেখা যাবে। তো এখনই আমার রুমে যাবি, যতক্ষণ না আমি ফিরছি রুমের বাইরে এক পা ফেলবি না। কিন্তু কেন? কৈফত চাচ্ছিস? আদিবা মাথা নিচু করে নিল। কোন বুদ্ধিতে যে আমি বাসায় পার্টির আয়োজন করলাম, মহিলাগুলোই ছাড় দিচ্ছে না। আমার বন্ধু বান্ধবগুলো ওকে দেখলে পাগল হয়ে যাবে। ফিসফিস করে, ভাইয়া কিছু বলছেন? তুই এখনো দাঁড়িয়ে আছিস? উপরে যা বলছি। আমি বাইরে যাচ্ছি, কেউ জিজ্ঞাসা করলে বলবি জরুরি কাজ আছে তাই গিয়েছি। আদিবা মাথা নাড়ল। সাবধানে যেও, যেন দেখি তুই ঘোরাঘুরি না করছিস। যদি রুমের বাইরে বের হস, সারা রাত বাথরুমে আটকে রাখবো। দেখতে দেখতে পুরো বাড়ি মেহমানে ভরে গেল। পার্টি বেশ সরগরম হয়ে উঠেছে, কিন্তু যাকে ঘিরে এত আয়োজন তাকে কোথাও দেখা যাচ্ছে না। পার্টির কোথাও আদি নেই। আদি বাইরে যাওয়ার সময় আদিবাকে বলেছিল যেন রুমের বাইরে না যায়, কিন্তু আদিবা সেই হুকুম শোনেনি, পুরো দমে নিজের কাজ করে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পরে আদি ফিরল। এসে আদিবাকে বাইরে ঘোরাঘুরি করতে দেখে খেপে গেল, কিন্তু তেমন রিয়্যাক্ট করল না। আদিবার কাছে গিয়ে আদিবার দিকে একটা দুধের বাচ্চা এগিয়ে দিল। আদিবা অবাক হলো, হাত বাড়িয়ে বাচ্চাটাকে কোলে নিল। বাচ্চাটা কে ভাইয়া? আমার বন্ধুর ছেলে। সাবধান, একবারও কোল থেকে নামাবি না। আদিবা কথা বাড়ালো না, বাচ্চাটাকে কোলে নিয়ে টুকটাক কাজ করতে লাগলো। কিন্তু বাচ্চা কোলে থাকায় সব কাজ করা সম্ভব হচ্ছে না, তবে ঘুরে ঘুরে সবার খোঁজ নিচ্ছে। এদিকে আদির বাবা মা আদিকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়াতে ব্যস্ত। আদিও সানন্দে সবার সাথে পরিচিত হচ্ছে, কিন্তু তার মনে খটকা লাগছে, কারণ পার্টিতে বেশিরভাগ অল্প বয়সী মেয়ে ঘুরঘুর করছে। কেউ দূর সম্পর্কের ফুপুর মেয়ে, কেউ খালার মেয়ে। মোট কথা এখানে যেন মেয়েদের হাট বসেছে, আর তারা আদির দিকে রহস্যময়ী চোখে তাকাচ্ছে। আদির ব্যাপারটা বোঝার চেষ্টায় অরিনের কাছে গিয়ে প্রশ্ন করলো, কাহিনী কি বলতো? অরিন চমকে পিছনে ঘুরে জবাব দিল, কিসের কাহিনী? এই মেয়েগুলো কারা? মা পরিচয় করিয়ে দেয়নি? দিয়েছে, কিন্তু এদের এখানে আসার কারণ কি?
মা বাবা তোর বিয়ে দিতে চায়, তাই পাত্রী খুঁজছে, তাই বল। আমি সেটাই ভাবছিলাম। যাই হোক, আদিবা কোথায় রে? একটা বাচ্চা কোলে নিয়ে ঘরের দিকে গেল দেখলাম। আসলে বহু বছর হয় আদিবা কোনো গেট টুগেদারে যায় না, তাই হয়তো আনইজি লাগছে। যায় না কেন তা তো আমি জানি না। আদিবা লোকজনের ভিড়ে যেতে পছন্দ করে না, ইনফ্যাক্ট কারো বাসায় ঘুরতেও যায় না। অনেক আত্মীয় তো ওকে চিনেই না। আদি তো অরিনের সাথে কথা বলছিল, তখন একদল ছেলে এসে আদিকে ঘিরে ধরল। আদি চোখ ঘুরাতে আনন্দে দিশেহারা অবস্থা। এটা তার ছোটবেলার বন্ধুদের দল। আদি অরিনকে বিদায় দিয়ে তাদের দিকে এগিয়ে গিয়ে সবার সাথে কোলাকুলি করলো। সবাই কেমন আছিস? কতদিন পর দেখা হলো বলতো। আমরা তো ভালো আছি, তোর কি খবর আদি? সেই যে হারিয়ে গেলি, আর বলিস না। ছোটবেলার পাগলামি বুঝিসই তো। পাগলামি তো বুঝলাম, কিন্তু এখন সব ঠিক আছে তো? কোথায় সে মহারানী? উফ ফয়সাল, থামবি তুই? একটু বদলাসনি? কিন্তু তুইও তো কিছু বদলাসনি। যাই হোক, একবার ডাক না আদিবাকে, কত বছর দেখি না। চুপ শালা, একদম নজর দিবি না বলে দিলাম। বলেই হেসে উঠল সবাই। সময় বয়স দিতে লাগলো। আদির বন্ধুরা বাসায় এসে পার্টিটা বেশ উপভোগ করছে, কিন্তু এদিকে বাচ্চার যন্ত্রণায় আদিবার নাজেহাল অবস্থা। বাচ্চাটা কিছুক্ষণ আগে থেকে কান্না শুরু করেছে, কিছুতেই থামছে না। আদিবা তাই বাধ্য হয়ে আদির কাছে গেল। ভাইয়া একটু শুনবেন? আদি পেছন ঘুরে আদিবাকে দেখে সরু চোখে তাকালো। কি ব্যাপার, তোর কোল খালি কেন? বাচ্চাটা কোথায়? বেশ ধমক দিয়ে প্রশ্নটা করলো আদি। সাদিয়ার কোলে দিয়ে এসেছি। কেন? সাদিয়ার কোলে দিবি কেন? বলেছিলাম না তীর কোল থেকে একদম নামাবি না। তখনই গিয়ে কোলে 1 মিনিট তো দূরে, 1 সেকেন্ডের জন্য কোল থেকে নামাবি না। বলছি ওর বাবা কি এখনো ফিরে হয়নি? কথাটা বলার সাথে সাথে আদি চোখ গরম করে আদিবার দিকে তাকালো। এর কারণটা আদিবা না বুঝলেও এটা বুঝতে পারলো, এত বছর আদির আচরণের কোনো পরিবর্তন ঘটেনি। সে আগের মতোই হুটহাট আদিবার গায়ে হাত তুলতে পিছপা হবে না। আদিবা অসহায় চোখে আদির দিকে তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে আছিস কেন? আজ যে সারাত বাচ্চাটা তোর কাছে থাকবে, তাতে কোনো আপত্তি আছে তোর? আদিবা উত্তর দিতে পারল না। গুড, এভাবে সবসময় চুপচাপ আমার কথা শুনবি, তাহলে অযথা মার খেতে হবে না। অন্যথায় আদিবা বুঝতে পারলো কথা বাড়িয়ে লাভ নেই, তাই ফিরে এসে বাচ্চাটাকে কোলে নিল। কিন্তু বাচ্চার কান্না কিছুতেই থামছে না। আদিবা হেলে দুলে নানা রকমভাবে বাচ্চাটাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এই মেয়ে বাচ্চাটাকে এভাবে কাঁদাচ্ছে কেন? প্রশ্নটা শুনে আদিবা পিছন ঘুরে দেখল একজন ভদ্রমহিলা কথাটা বলেছেন। বাচ্চাটার ক্ষুধা পেয়েছে, বুঝতে পারছো না? আজকালকার মেয়েরা মা যেন কেন হয় কেমন হয় বোঝে না। পাশ থেকে অন্য একজন বলে উঠল, আর বলবেন না ভাবি, ফিগার খারাপ হয়ে যাবে বলে বাচ্চাকে না খাইয়ে রাখে ভাবা যায়? এই মেয়ে, ঘরে গিয়ে বাবুটাকে একটু বুকের দুধ খাওয়া যাও। মা হওয়ার যোগ্যতা নেই, আবার বাচ্চা নিয়েছে। আদিবা ওদের কথায় অবাক হলো। আপনারা সব কি বলছেন? একদম কথা বাড়াবে না, যাও খাইয়ে আসো বলছি। মহিলাগুলোর কথা আদিবার বেশ খারাপ লাগলো। সে অহনন করে সোজা আদির কাছে চলে গেল। রাগি চোখে তাকে বলল, বাচ্চাটাকে ধরুন। কি বললি তুই? সবাই আমাকে কত খারাপ কথা বলছে জানেন? কেন? কে কি বলেছে? বলেছে আমি নাকি ওর মা। সময় মতো বিয়ে হলে এর মতো কয়েকটা বাচ্চার মা হয়ে যেতি। খারাপ কি বলেছে? একদম বাজে কথা বলবেন না। ওরা বলেছে আমি নাকি ইচ্ছে করে বাচ্চাটাকে খেতে দিচ্ছি না। তো দিচ্ছিস না কেন? ঘরে নিয়ে খাইয়ে আন। আপনিও কি পাগল হয়ে গেছেন? ও কি আমার বাচ্চা যে আমি দুধ খাওয়াতে পারবো? কথাটা বলার সাথে আদি হা হা করে হেসে উঠল। এভাবে হাসছেন কেন? দুধ কি শুধু মার কাছেই থাকে? কিনতে পাওয়া যায় না? ইডিয়েট, আমি বুকের দুধের কথা বলিনি। ফ্রিজে দুধ আছে, গরম করে খাইয়ে আন। আদির কথায় আদিবা লজ্জা পেল। সত্যি কি ওসব উল্টাপাল্টা কথা বলছে? সে আদির সাথে আদিবা কথা ঘোরানোর জন্য তাড়াতাড়ি বলে উঠল, বাচ্চা কোলে নিয়ে আমি কি করে দুধ গরম করব? আমার কোলে দে, আমি যাচ্ছি তোর সাথে। আপনার যেতে হবে না, আমি করে নিয়ে আসছি বলে আদির কোলে বাচ্চাটা দিয়ে কোনো মতে ছুটে পালিয়ে গেল আদিবা। আদির বেশ হাসি পেল, হাসতে হাসতে বলল, তাড়াতাড়ি ফিরবি কিন্তু। আদিবা দুধ নিয়ে ফিরে আসলো। বাচ্চাটা হয়তো ফিটের খেয়ে অভ্যস্ত না, তাই খাওয়াতে বেশ বেগ পেতে হচ্ছে। আদিবা দুজন মিলে খাওয়ানো ট্রাই করছিল। তখন একজন এগিয়ে এসে বলল, আদি তুই বউ বাচ্চা নিয়ে ফিরেছিস? কই, তোর মা তো বললো না। মহিলার কথায় আদিবা অবাক হলেও আদি মোটে বিচলিত হলো না। যাক, তবুও ভালো বিদেশিনী নিয়ে আসিসনি। তা বউয়ের বাসা কোথায়? আদি উত্তর দেওয়ার বদলে মুসকি মুসকি হাসছে দেখে আদিবার গা জ্বলে গেল। নিজে উত্তর দিতে বাধ্য হলো,
খালা, আপনার ভুল হচ্ছে। আমি আদিবা, অনেক বছর দেখা হয় না, তাই হয়তো ভুলে গেছেন আমি ভাইয়ের বউ না। কথাটা বলতে আদির মেজাজ খারাপ হয়ে গেল। ইচ্ছে করলো কষিয়ে একটা থাপ্পড় লাগাতে আদিবার গালে, কিন্তু বাচ্চার জন্য দেয়া হলো না। তুই আদিবা, হায় আল্লাহ, কত বড় হয়ে গেছিস! আমি তো চিনতেই পারিনি। আসলে আদি অন্য কারোর বাচ্চাকে কোলে করে খাওয়াবে আমি ভাবতেই পারিনি। তাছাড়া তোর শাড়ি সব মিলে মনে হচ্ছে যেন যুগলবন্দি। যাই হোক, তোর বাচ্চা বুঝলি। খালা, আমার বিয়ে হয়। কথাটা শেষ করার আগে আদি হ্যাঁচকা টানে আদিবাকে নিয়ে হাঁটা শুরু করলো। ভাইয়া, কি করছেন? খালা কি ভাবলো? আদির কানে কথা ঢুকলো না, সে দ্রুত বেগে হেঁটে যাচ্ছে। ভাইয়া থামুন, বাচ্চাটা পড়ে যাবে। আদি বাসার পিছনের দিকে নিয়ে গিয়ে থামলো। তোকে এত পকর পকর করতে বারণ করেছিলাম না? মানে কি বলতে চাইছেন? খালা ভুল বুঝছিল আর আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো? আদি কোনো উত্তর না দিয়ে আদিবার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আদিবার ছাড়া পাওয়ার চেষ্টা করেও পেরে উঠল না, কারণ তার কোলে বাচ্চা। সেই সুযোগে বেশ কিছুক্ষণ পর আদি তাকে ছাড়ল। ছাড়া পাওয়ার সাথে সাথে আদিবার ঠোঁট মুছতে মুছতে বলল, কি করলেন এটা? পকর পকর করার শাস্তি দিলাম। এরপরে যদি পকর পকর করিস তাহলে কি হবে বুঝতে পারছিস? এসবের মানে কি ভাইয়া? আজ আপনার পাত্রী খোঁজার জন্য পার্টি দেওয়া হয়েছে। এখন যদি আমাকে আপনার বউ ভাবে তাহলে আপনার বিয়ে হবে কি করে? আর আমি এই বাচ্চাটাকে এতিমখানা থেকে নিয়ে এসেছি, আর শাড়িটাও ইচ্ছে করে কিনে এনেছি যাতে সবাই ভাবে তুই বিবাহিত। আমার মানেটা তোর গোবর মাথায় ঢুকবে না, তাই চুপচাপ ঘরে যা। বাচ্চাটা ঘুমিয়ে গিয়েছে, আমার রুমে শুয়ে নিজে শুয়ে থাকবে, একদম বের হবি না। হুট করে ঘুম ভেঙে গেল আদিবার। কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে, মাথা ফাঁকা ফাঁকা লাগছে। হঠাৎ ঘুম ভেঙে গেলে যেমন হয়, তবে শুধু শুধু ঘুম ভাঙেনি। ঘুমের মধ্যে আদিবার মনে হলো কেউ যেন তার পরনের শাড়ির ভাঁজ খুলছে, পেটের দিকে দুটি হাত বিছানন করছে। হাত দুটো ক্রমশ পেট থেকে উপরের দিকে উঠছে। আদিবা হুট করে কিছু বুঝে উঠতে পারল না, কারণ চোখ থেকে এখনো ঘুম বিদায় নেয়নি। পরক্ষণে পেটের একপাশে ক্ষীণ ব্যথায় সমস্ত ঘুম উবে গেল। আদিবা তাড়াতাড়ি উঠতে চাইল, কিন্তু পারল না। তার উপর ভারী কিছু চেপে আছে। আদিবা এমনিতেই বিশ্বের মধ্যে ছিল, তার মধ্যে তাকে আরও অবাক করে দিয়ে পেটের ডান পাশটাতে কেউ সজোরে কামড় বসিয়ে দিল। আদিবা এবার ভয় চিৎকার করতে নিল, কিন্তু তার আগে মুখটা চেপে ধরে একজোড়া চোখ তার দিকে তাকে কড়া গলায় বলল, একদম ন্যাকামি করবি না। আদি ভাইয়া, আপনি? অন্য কেউ হলে খুশি হতি, কথা ঘুরাবেন না। কি করলেন এটা? না বোঝার মতো কিছু করিনি। আদিত্যর অদ্ভুত কাণ্ডে অবাক হয়েছে। আদিবা কিছুক্ষণ আগে বাচ্চাটাকে ঘরে নিয়ে এসে শুয়ে দিয়ে বাচ্চার পাশে নিজেও শুয়েছিল। কখন যে চোখ লেগে গেছে বুঝতে পারিনি। হঠাৎ কারোর অনাকাঙ্ক্ষিত স্পর্শে ঘুম ভেঙেছে। এসব কি ধরনের অসভ্যতা? যখন তখন গায়ে হাত দেন কেন? ভালো লাগে তাই? ভালো লাগে মানে কি? ভালো লাগার আলাদা কোনো মানে হয় না। লজ্জা বলতে কিছু নেই আপনার। এসেছেন থেকে অসভ্যতা করে চলেছেন। আমরা আর ছোট নেই, আপনি কি বুঝেন না? আমি যতদূর জানি এসব শুধু প্রাপ্তবয়স্করা করতে পারে, ছোট বাচ্চারা করে জানতাম না তো। লজ্জা করছে না আপনার? শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, যখন তখন গায়ে হাত দিবেন না। এখন তাহলে দিনক্ষণ ঠিক করে গায়ে হাত দিতে হবে? আচ্ছা, প্রতিদিন রাতে দিব, ঠিক আছে। আপনি কিন্তু সীমা পেরিয়ে আছেন। তোর সাবধান বাণী তোর কাছেই রাখ। একটা কথা কান খুলে শুনে রাখ, আমি তোর সাথে যা ইচ্ছে তাই করব। তুই চাইলেও করব, না চাইলেও করব। আপনি কি ভুলে যান আমি আপনার বোন হই? সরি, কি হস তুই আমার? এখন কি সেটাও অস্বীকার করবেন? অস্বীকার করছি না, কিন্তু তুই হয়তো জানিস না আমি তোকে কোনোদিন বোনের চোখে দেখিনি, দেখতে পারবো না। পাগল হয়ে গেছেন আপনি। 8 বছর আগেই হয়েছিলাম যেদিন তোকে অন্য ছেলের সাথে দেখেছিলাম। কথাটা বলতে বলতে আদির মুখভঙ্গি বদলে গেল। চোখ দুটি যেন ভিতরের সব রাগ উগরে দিতে চাইছে। আদি নিজেকে কন্ট্রোল করার প্রচেষ্টা আদিবাকে ছেড়ে দিয়ে উঠে বসলো। আদিবা ব্যাপারটা বুঝতে পেরে নিচু গলে বলল, ভাইয়া সেদিন। আদিবা পুরো কথা শেষ করতে পারলো না। তার আগে আদি তাকে থামিয়ে দিয়ে বলল, শুনতে চাইনি। তোর প্রেম কাহিনী শোনার কোনো ইচ্ছে আমার নেই। আপনি ভুল। বললাম না কোনো কথা শুনতে চাইনি। উঠে কাপড় ঠিক কর, বাচ্চাটাকে দিয়ে আসতে হবে। আমাকে যেতে হবে। আদিবা আমাকে রাগাস না বলে বেরিয়ে গেল আদিত্য। আজব একটা মানুষ, নিজে যা বুঝবে সেটাই ঠিক, বাকি সব ভুল। একটা ছেলে এত বদমেজাজি কি করে হয়?
ভাবতে ভাবতে আদিবা শাড়ি ঠিক করতে নিল। কুঁচি ঠিক করতে যেই আয়নার সামনে দাঁড়ালো, পেটের দিয়ে কামড়ের দাগ জল করে উঠল। আদিবা লম্বা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। আদি এসেছে পরে থেকে তাকে নানাভাবে হ্যারাস করে চলেছে, এটা তারও প্রমাণ। কোনোভাবে দাগ ঢাকা গেল না, তাই শাড়ি ছেড়ে জামা পরে নিল। সাথে সাথে বাইরে থেকে আদির গলা ভেসে আসলো, আদিবা তোর এখনো হয়নি? একটা শাড়ি ঠিক করতে এতক্ষণ লাগে? আদিবা আবার লম্বা নিঃশ্বাস ফেলল। বাচ্চাকালে বেরিয়ে আসতেই আদিও উঠে হাঁটা দিল। এত রাতে দুজন মিলে বাইরে যাচ্ছে দেখে পার্টিতে আসা অনেকেরই ব্যাপারটা হজম হলো না। সবাই অবাক নয়নে তাকে আসতে দেখে আদির মা এগিয়ে এসে প্রশ্ন করলেন, এত রাতে তোরা কোথায় যাচ্ছিস? আদির সোজাসাপটা জবাব, আমি নিশ্চয়ই ছোট বাচ্চা নই মা যে, কোথায় যাচ্ছি তার কৈফিয়ত দিয়ে যেতে হবে। আদির কথার ধরন দেখে আদিবা তাড়াতাড়ি বলে উঠল, ভাইয়ার বন্ধুর বাচ্চাকে দিতে যাচ্ছি কাকিমণি। ভাইয়া বাচ্চা নিয়ে ড্রাইভ করবে কিভাবে, তাই আমি যাচ্ছি, এখনই চলে আসবো। আদি একবার আদিবার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না, চুপচাপ হাঁটা দিল। আদিবাও পিছন পিছন গেল। বাসা ভর্তি মেহমান ছিল, তার মধ্যে একজন বলে উঠল, রেহানা, তোমার ছেলের জন্য বউ খোঁজার কি দরকার? ছেলে তো নিজেই বউ পছন্দ করে নিয়ে আসছে। ভাবি কি বলছেন এসব? আদির সাথে আদিবার তেমন কোনো সম্পর্ক নেই। চোখ থাকতে যদি অন্ধ হয়ে থাকতে চাও তাহলে তো কিছু বলার নেই বোন। কথাগুলো আদির মা বেশ অপমানিত বোধ করলেন। এদিকে ঘড়ির কাঁটা 12টার ঘর পেরিয়ে আসছে। আদিবা বাচ্চাটাকে এতিমখানে দিয়ে এসে আসছিল, হঠাৎ মাঝরাতে গাড়ি থেমে গেল। আদিবা প্রশ্ন করলো, কি হলো? গাড়ি থামালেন কেন? গাড়ি থেকে নামাবো মানে কি? নামবি মানে আমি তোকে নিয়ে যাব না। মাথা ঠিক আছে আপনার? নামে নাকি জোর করে নামতে হবে। আদিবা যতদূর সম্ভব তর্কাতর্কি করলো, কিন্তু কাজ হলো না। আদি জোর করে রাতের নিস্তব্ধ রাস্তায় নামিয়ে দিল আদিবাকে। আপনি আমার সাথে এমন করতে পারেন না ভাইয়া। বাসায় ফিরে সবার কাছে কি জবাব দিবেন? আমার জবাব আমি দিব, তোকে ভাবতে কে বলেছে? আপনি সত্যি আমাকে রেখে চলে যাবেন? সন্দেহ আছে? আমি অন্ধকারে ভয় পাই আপনি জানেন, তবুও নিয়ে যেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? প্রতিদিন রাতে আমার সাথে ঘুমাতে হবে। আপনি? থাক তাহলে সারা রাত এখানে, বলে আদি গাড়ি স্টার্ট দিতে নিলে আদিবা ভেবে দেখলো এখন বাসায় ফেরা সবচেয়ে বেশি জরুরি, পরে কিছু একটা করতে হবে, তাই তাড়াতাড়ি বলল, আমি রাজি। কথা দিচ্ছিস তো? দিচ্ছি, নিয়ে চলুন প্লিজ। ঠিক আছে। আদিবারা বাসায় ফিরতে ফিরতে 1টা বেজে গেল। ততক্ষণে মেহমান মোটামুটি বিদায় নিয়েছে। বাসায় ফিরে আদি নিজের ঘরে চলে গেল, আদিবাও তার ঘরে। কিছুক্ষণ পর পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। সবাই মোটামুটি ঘুমিয়ে গিয়েছে। সারাদিন কাজ করে সবাই ক্লান্ত, তবে আদিবার ঘুম পায়নি। সে লাইট অফ করে শুয়েছিল। হঠাৎ চুলে টান পড়লো আদিবার। বুঝতে বাকি রইল না কাজটা আদির। উঠে বসল। কি বলবেন বলুন। এক কথা কতবার বলতে হবে? হ্যাঁ, তোকে বলেছিলাম না আমার সাথে ঘুমাতে? আমি পারবো না। আদির মুড শক্ত হয়ে এলো, চুলে টান পড়েছে। কি করছেন? লাগছে তো। আরে করছেন কি? আদিবার কথায় কান দিল না। আদি চুল ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে গেল। একটা শব্দ করবি তো আমি তোকে মেরে আবার নিরুদ্দেশ হব। আদির কথায় আদিবা কিছুটা ভয় পেল। এই ছেলের মতিগতির কোনো ঠিক নেই, যখন যা খুশি করতে পারে। আদি আর কোনো কিছু না বলে আদিবাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। অন্তত একটু সরে শোন প্লিজ, আমি এভাবে ঘুমাতে পারি না। বিয়ের পর কি করবি? দেখা গেল তোর বর জড়িয়ে ধরা ছাড়া ঘুমাতে পারে না, তখন পরেরটা পরে দেখা যাবে, এখন ছাড়ুন। আদিবা সারাদিন অনেক ধকল গিয়েছে, ঘুমাবো, ডিস্টার্ব করিস না। ভাইয়া আমাকে ছাড়ুন প্লিজ। আদিবার আরও কাছে এসে ঘাড়ের চুল সরিয়ে মুখ ডুবিয়ে দিল। আদিবা সরাসরি কেঁপে উঠল। কি করছেন? আদির পক্ষ থেকে উত্তর আসলো না। সে আদিবার মাঝে ডুব দিয়েছে অনেক আগেই। ভাইয়া আমার কেমন যেন লাগছে, এমন করবেন না, ছাড়ুন। কাকডাকা ভোরে ঘুম ভাঙলো আদিবার। চোখ মেলে তাকা দিয়ে বুঝতে পারলো আদি বেশ যত্ন নিয়ে তাকে আগলে রেখেছে। রাতে আদি জোর করে তাকে নিয়ে এসেছিল। এরপর তার সাথে যা যা করেছে তার জন্য আদিবার এখন রাগ করার কথা, ভয়াবহ ধরনের রাগ। কিন্তু তার রাগ হচ্ছে না। কেন হচ্ছে না? নিজেকে বার কয়েক প্রশ্ন করে উত্তর খুঁজে পেল না। আদি বরং হট করে লক্ষ্য করল তার কোনো রকম খারাপ লাগা কাজ করছে না, বরং আদির সাথে মিশে থাকতে ইচ্ছে করছে। আদিবা আদির বুক থেকে মুখ তুলে তাকালো। ঘন পাপড়িতে ঢাকা চোখ দুটোতে যেন রাজ্যের ঘুম এসে জমা হয়েছে। গভীর ঘুমে আচ্ছন্ন আদিকে ভীষণ শান্ত আর মায়াবী লাগছে। আদিবা আস্তে করে উঠে বসলো। ইচ্ছে হলো আদির সিল্কি চুলে একবার হাত বুলিয়ে দিতে,
কিন্তু সাহসের পরিপক্কতার অভাবে পেরে উঠল না। আদিবা বেশ কিছুক্ষণ আদির দিকে তাকিয়ে চোখ ফেরাতে ইচ্ছে হলো না। আদিকে সে জন্মলগ্ন থেকে দেখছে, কই কখনো তা তো ভালো লাগেনি। সবসময় ভয় আর জড়তাই থাকতো। আজ হঠাৎ মনে হচ্ছে এই মানুষটার প্রতি তার এক প্রকার আসক্তি আছে। আদিবা আদির দিকে তাকিয়ে আছে। হঠাৎ ঘড়িতে ঢং করে শব্দ হলো। আদিবার ধ্যান ভাঙল। তাড়াতাড়ি এ ঘর থেকে বের হওয়া দরকার, কেউ তাকে এই রুমে দেখলে বিরাট কাণ্ড ঘটে যাবে। কিন্তু আদিবার যেতে ইচ্ছে করলো না। মনের বিরুদ্ধেই বিছানা ছেড়ে উঠল। তারপর পায়ের কাছ থেকে গায়ের চাদর টেনে সযত্নে আদির গায়ে জড়িয়ে দিয়ে বেরিয়ে আসলো। সারা বাড়িতে পিনপত নীরবতা, কেউ ওঠেনি। আদিবা নিজে থেকে রান্নাঘরে গেল। যদিও সে কখনো নিজে রান্না করে না, সে শুধু সব কাজ এগিয়ে দেয়। রান্না করে আদির মা। তবে আজ রান্না করতে ইচ্ছে করছে আদির পছন্দের সব রান্না করতে। যেমন ভাবনা তেমন কাজ। আদিবা রান্না শুরু করে দিল। খিচুড়ির সাথে ইলিশ ভাজা আর গরুর মাংস, সাথে ক্ষীর পায়েস। ধীরে ধীরে সারা বাড়ি সরগরম হয়ে উঠল। সবাই জাগতে শুরু করেছে। আদিবার রান্নাও প্রায় শেষ। সে টেবিলে খাবার দিতে দিতে জুইকে বলল সবাইকে ডেকে আনতে। সবাই এসে টেবিলে বসলো, কিন্তু যার জন্য এত আয়োজন সে আসছে না। আদির মাও এখনো আসেনি। আদিবা এবার অস্থির হয়ে বলল, অরিন আপু যাও না, ভাইয়া আর কাকিমণিকে একটু ডেকে নিয়ে আসো। অরিন একটু হেসে বলল, ঘটনা তো সুবিধার মনে হচ্ছে না, কাহিনী কি? উফ আপু, তুমি যে কি বলো না, কিসের আবার ঘটনা? বুঝেছি, আর লজ্জা পেতে হবে না। ফিস ফিস করে অরিন আদিকে ডাকতে গেল। আদি আর তার মা একসাথে এসে টেবিলে বসলে। এত সকালে ঘুম থেকে তোলায় আদি বেশ রাগ করেছে। সে অরিনকে ধমকাতে নিয়ে এসেছে। আজ টেবিলে বসে রুক্ষ কণ্ঠে বলল, আজকে ডেকেছো, তবে আর কোনো দিন এত সকালে আমাকে ডাকবে না। আমি এত সকালে উঠি না। যাই হোক, কি রান্না হয়েছে তাড়াতাড়ি খেতে দাও, ঘুমাবো। আদি বলতে দেরি হলো। আদিবার দিতে দেরি হয়নি। সে প্লেট এগিয়ে দিল। প্লেটে চোখ রেখে আদির মুখে হাসি ফুটে উঠল। সে আদিবার দিকে তাকিয়ে মিষ্টি হাসলো। তারপর খায় মনোযোগ দিল। আদির মা খাবার সামনে পেয়ে বলে উঠলেন, বাহ আদিবা, তার মানে তোর মা তোকে সব বলে দিয়েছে? আদিবা অবাক হয়ে প্রশ্ন করলো, কি কথা কাকিমণি? এই যে আজ তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, সেজন্য রান্না করেছিস? কথাটা শুনে আদিবা যতটা না অবাক হয়েছে, তার চেয়ে বেশি অবাক হয়েছে আদিত্য। কথাটা কানে পৌঁছার সাথে সাথে আদি খাওয়া বন্ধ করে আদিবার দিকে হিংস্র চোখে তাকালো। আর কিছু না বলে খাবার ছেড়ে উঠে গেল। উপস্থিত সবাই বুঝতে পেরেছে আদি কেন রাগ করেছে, কিন্তু তাতে কিছু যায় আসে না আদির মায়ের। তিনি যে করেই হোক আদিবাকে এ বাসা থেকে বিদায় করতে চান। আদিবা অসহায় চোখে আদির চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল আর বোঝার চেষ্টা করলো এটাই তার জীবনের নিয়তি কিনা। কেন তার সাথে বারবার এমন হয়? ভালো কিছু হতে গিয়েও ফেঁসে যায়। আদি সবসময় তাকে ভুল বুঝে। আজও বুঝলো, অথচ রান্না সে আদির জন্য করেছিল। একে একে সবাই খাওয়া শেষ করে চলে যেতে লাগলো। আদির মা আদিবার কাছে এগিয়ে এসে কড়া গলায় বললেন, আদিবা, কোনো রকম ন্যাকামি বা ঝামেলা করবি না। কিছুক্ষণ পর তোর ফুপির ছেলে তোকে দেখতে আসবে। গতকাল পার্টিতে দেখে তোকে পছন্দ করেছে। কিন্তু কাকিমণি, আর কত জ্বালাবি আমাদের? এবার অন্তত মুক্তি দে।